আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সোমবার ভোর 5:15টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও 2 জন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। হাইওয়ে পুলিশ জানায়, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে দেশে হামের প্রকোপে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে একজনের নিশ্চিত হাম এবং বাকি 9 জনের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ নিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 294 জনে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 1166 জন। সংক্রমণ কিছুটা কমলেও জটিলতায় শিশু মৃত্যুর ঝুঁকি আরও কিছুদিন থাকবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে 81% শিশুকে টিকার আওতায় এনেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে জনস্বাস্থ্যবিদরা বলছেন, সঠিক তথ্যের অভাব এবং কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে অবহেলার কারণেই পরিস্থিতি মহামারী রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া বা শ্বাসকষ্টের শুরুতে দ্রুত অক্সিজেন সাপোর্ট ও স্থানীয় পর্যায়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব হতো। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুদ থাকলেও সব শিশুকে দ্রুত টিকাদানের আওতায় আনা এবং সঠিক ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 5313 জনে দাঁড়িয়েছে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে গতিশীল করতে বৈদ্যুতিক বাস আমদানিতে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 17 আসনের নতুন ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট ছাড়া সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতি মিলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্ধারিত এইচএস কোডের আওতায় আগামী 30 জুন 2026 পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর করার প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে। ইলেকট্রিক বাসের পাশাপাশি 5 টন বা তার বেশি ধারণ ক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হলেও 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট বহাল থাকবে। এই উদ্যোগের ফলে পরিবহন খাতে জ্বালানি নির্ভরতা কমার পাশাপাশি নগরীর বায়ু দূষণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান বাড়াতে বহরে নতুন 14টি এয়ারক্রাফট যুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিমানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে রুটের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী আরও জানান, বিমানের আধুনিকায়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। বহর বড় করার মাধ্যমে সংস্থাটি সক্ষমতা বাড়ানো হবে, যা দেশের এভিয়েশন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ সময় তিনি হজযাত্রীদের নিরাপদ ভ্রমণ কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য তাদের দোয়া করতে অনুরোধ জানান। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম নামে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে এই উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। বিভিন্ন দেশের অনুরোধে এবং মানবিক দিক বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নিরপেক্ষ ও নিরীহ জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই অভিযানের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি
অর্থনীতি সচল রাখার উপর গুরুত্ব দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান এই অভিযানকে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের জলসীমায় অনধিকার হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। বর্তমানে প্রণালীতে অসংখ্য জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট দেখা দেওয়ায় ক্রুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই মার্কিন বাহিনী জাহাজগুলো বের করে আনতে চাইলে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দিকে তাকিয়ে আছে বিশ্ব। আটলান্টিক মহাসাগরে চলাচলরত এমভি হন্ডিয়াস নামের একটি প্রমোত্তরিতে রহস্যজনক হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরল এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর্জেন্টিনার উশুইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাওয়ার পথে জাহাজটিতে এই বিপর্যয় ঘটে। আক্রান্তদের মধ্যে একজনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং আরও অন্তত 5 জন সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইঁদুর বাহিত এই হান্টা ভাইরাস মূলত সংক্রমিত প্রাণীর মলমূত্র থেকে ছড়ায় এবং শ্বাসযন্ত্রের তীব্র অসুস্থতা ও রক্তক্ষরণজনিত জ্বরের কারণ হয়ে দাঁড়ায়। মৃতদের মধ্যে 70 বছর বয়সী এক ব্যক্তি ও তার স্ত্রী রয়েছেন। এছাড়া একজন ব্রিটিশ নাগরিক বর্তমানে জোহানেসবার্গের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ ও WHO পুরো ঘটনাটি তদন্ত করছে এবং ভাইরাসের জিনগত বিশ্লেষণের কাজ চলছে। প্রমোত্তরির বাকি যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আক্রান্তদের দ্রুত সরিয়ে নিতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। PSL-এ 9 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল পেশোয়ার জালমি। রোববার লাহোরে বাবর আজমের দল 5 উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ কিংসম্যানকে। অ্যারন হার্ডির 4 উইকেট ও বাংলাদেশি পেসার নাহিদ রানার বিধ্বংসী স্পেলে 129 রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদ। পেশোয়ারের এটি দ্বিতীয় শিরোপা। রান তারায় 40 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়লেও হার্ডি ও আব্দুল সামাদের 85 রানের জুটি জয় নিশ্চিত করে। হার্ডি 39 বলে অপরাজিত 56 ও সামাদ 48 রান করেন। এর আগে বল হাতেও চমক দেখান নাহিদ রানা। তিনি 4 ওভারে মাত্র 22 রান দিয়ে নেন 2 উইকেট, যার মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটিও ছিল। 15.2 ওভারে লক্ষ্যে পৌঁছে উল্লাসে মাতে বাবর আজমের পেশোয়ার জালমি। 3 ম্যাচ হাতে রেখে 21তম সিরি আ শিরোপা নিজেদের করে নিল ইন্টার মিলান। রোববার সান সিরোতে পারমাকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। মার্কাস থুরাম ও হেনরিক মিখিতারিয়ানের গোলে জয় নিশ্চিত হয় সিমোনে ইনজাগের শিষ্যদের। 3 বছরের মধ্যে এটি ইন্টারের দ্বিতীয় লিগ শিরোপা। ম্যাচে মার্কাস থুরামের প্রথম গোলের পর 80 মিনিটে মিখিতারিয়ান ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি কাটিয়ে ফেরা লাউতারো মার্তিনেজ বদলি নেমে দ্বিতীয় গোলে সহায়তা করেন। এই জয়ের ফলে জুভেন্টাসের পর ইতালির দ্বিতীয় সফলতম ক্লাবে পরিণত হল নেরাজ্জুরিরা। আগামী 13 মে লাজিওর বিপক্ষে কোপা ইতালিয়া জিতে ঘরোয়া ডাবল পূর্ণ করার সুযোগ রয়েছে তাদের সামনে। শেষবার 2011 সালে এই কীর্তি গড়েছিল ইন্টার। বর্তমানে মিলান জুড়ে শুধুই উৎসবের আমেজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।